হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিথিং উইথ সঙ্গীতা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো কেদারনাথ যাত্রার ভ্রমণ বৃত্তান্ত। আচ্ছা চলো শুরু করা যাক। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা গঙ্গোত্রী ঘুরে আমরা উত্তরকাশীতে চলে এসেছি এবং সেখান থেকে আজকে সকালবেলায় আমরা মোটামুটি 6টা নাগাদ বেরিয়েছি সীতাপুরের উদ্দেশ্যে। উত্তরকাশী থেকে সীতাপুরের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, প্রায় 230 কিলোমিটার মতো, যেখানে নেটে দেখায় 7-8 ঘন্টা, কিন্তু আমরা মোটামুটি ওই সকাল 6টায় বেরিয়েছিলাম আর রাত্রে প্রায় 7টা সাড়ে 7টার মতো বেজে গেছে, মানে 12-13 ঘন্টা আমাদের লেগেছে, কারণ রাস্তায় জ্যামও পড়েছিল প্রচুর। আর আমরা কিন্তু কোথাও কোনো রকম বাস থামাইনি, শুধুমাত্র লাঞ্চ আর ব্রেকফাস্ট, লাঞ্চ আর টি ব্রেকটাই নিয়েছিলাম আর কি। তাছাড়া রাস্তায় কিন্তু কোথাও কোনো রকমভাবে গাড়ি থামানো হয়নি। তবুও আমাদের সময় লেগেছিল প্রায় 12-13 ঘন্টা লেগেছিল, কারণ রাস্তায় জ্যামও হয় আর রাস্তা প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা, মানে একদিকে খাদ একদিকে পাহাড়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের সকলের অবস্থা কেমন লাগছে ভাই? इस चैनल को सब्सक्राइब और लाइक कर लेना। আমরা কখন বেরিয়েছি? সকাল 6টা। আর এখন কটা বাজে? আমরা এখনো হোটেলে পৌঁছাইনি, তাই তো? এই তো অবস্থা আমাদের। বল এখনই কি বলছিলি সেটা বল। इस चैनल को लाइक और सब्सक्राइब कर देना। কি বলো তুমি কি বলছো? বলো কি বলছো? हेलो दोस्तों, आज हम जाने वाला है सीतापुर बर्फ देखने। वीडियो को अच्छा लगे तो वीडियो करने पे लाइक और सब्सक्राइब कर दो। बाय बाय। फाइनली আমরা হোটেলের কাছে পৌঁছে গেছি সীতাপুরে। এখন প্রায় 8টা মতো বাজে, মানে সকাল 6টায় বেরিয়েছি, এখন প্রায় 8টা মতো বাজে, এখনও আমরা হোটেলে ঢুকিনি। তো এতটাই টায়ার্ড ছিলাম যে হোটেলের ভিডিওটা আমি এখনও তোমাদের সাথে শেয়ার করছি না, তবে কেদারনাথ থেকে যখন ফিরবো তখন ডেফিনেটলি সেটা শেয়ার করব। আবার দেখা হবে কালকে সকালবেলা। আর এই যে আমরা সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে বেরিয়ে পড়েছি আর কি কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি সীতাপুরের কার পার্কিংটাতে, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে কার পার্কিংটাতে রয়েছি। এবার এখান থেকেও আমাদেরকে হেঁটে যেতে হবে প্রথমে সোনপ্রয়াগ, সেখান থেকে চেকিং হবে। এই যে সোনপ্রয়াগে আমরা চলে এসেছি, এখানে চেকিং হবে, আধার কার্ড চেকিং হবে। সেখান থেকে আবার আমাদের কিছুটা হেঁটে গিয়ে একটা ব্রিজ পুল আছে, ওটাকে ক্রস করে সেখান থেকে শাটল গাড়ি যাবে, পার পারসন 50 টাকা করে। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর প্রথমেই বলে দিই, এই যেহেতু আমি পুরো ব্যাপারটা, মানে পুরো কেদারনাথ যাত্রাটা এই ভিডিওতে কভার করছি, একদম শুরু থেকে একদম শেষ অবধি, তো সেই জন্য এই ভিডিওটা একটু বড় হবে। আর আমরা এখন কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। চলো, হর হর মহাদেব। আর এই সেই পুল যার কথা তোমাদেরকে বলছিলাম। এই পুলটা পার করে ওদিক থেকে শাটলে আমরা বসে গেছি। শাটলে তো আগেই বলে দিয়েছি যে পার হেড 50 টাকা করে নেয়, একটু লাইন দিতে হয়, শাটল অ্যাভেলেবেলই থাকে। আর আমরা এই কথায় চলেও এলাম গৌরীকুণ্ডে। এবার এখান থেকে খানিকটা হাঁটতে হবে, হেঁটে গিয়ে আমাদের প্রিপেড কাউন্টারে যেতে হবে, কারণ প্রিপেড কাউন্টারে যাওয়ার আমি সাজেস্ট করব যারা নেক্সটে যাবে অবশ্যই প্রিপেড কাউন্টার থেকে সবটা নেবে, তাহলে অনেক মানে আমি এখানে গিয়ে একটা তিক্ত অভিজ্ঞতার ভুক্তভোগী। তো যদি তুমি প্রিপেড কাউন্টার থেকে বুক করো তাহলে কিন্তু অনেকটা সেই প্রবলেমটা কম ফেস করতে হবে। প্রবলেম হলেও সেটা ওরাই তোমাকে সলভ করে দেবে, নইলে কিন্তু নিজেকে ভুগতে হতে পারে যদি তোমাদের কোনো সমস্যা হয়। তো আমরা এখানে আর্যবাবুর জন্য একটা ডুলি ভাড়া করেছিলাম। ডুলির চার্জেস ছিল, মানে আমাদের যেহেতু ডাবল ডুলি ছিল তার জন্য 10,500 টাকা ডুলির এক্সট্রা ভাড়া নিয়েছিল, কারণ আমাদের বড় ডুলি লেগেছিল। তো চলো গল্প করতে করতে আমরা এবার মহাদেবের
দর্শনের উদ্দেশ্যে আমরা ওপরে যেতে থাকি এবং চারিদিকের ভিউজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তা একটা লাইক করে দেবে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও নেক্সট দিনে আরও অন্য রকমের আরও ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বলি, এই যাত্রাটা কিন্তু মোটেই খুব একটা সহজ নয়। হ্যাঁ, চারদিকের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া যায় ঠিকই, তবে হাঁটতেও যেমন কষ্ট, আদারওয়াইজ যেগুলো থাকে তাতেও তুমি যদি যাও সেটাতেও কিন্তু বেশ কষ্ট। আমার তো ডুলিতে বসে যেতে খুবই কষ্ট হয়েছিল। আমি হেঁটে যাব, কিন্তু হলো না, কারণ আর্যর ওয়েটের সাথে আমার ওয়েটটা ম্যাচ করছে, তাছাড়া কারোর সাথে ওয়েট ম্যাচ করছে না। আর্যর পাপা কিংবা আমার সাথে ছাড়া কারোর সাথে যাবে না, তো সমস্যা অনেক, খুব সমস্যা। দেখা যাক কি হয় এখন। চলো আগে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কি হতে চলেছে। অ্যাকচুয়ালি প্রথমে এক্সপিরিয়েন্সটা ভীষণই খারাপ হয়েছে, তো জানি না এরপরে কি হবে। ভোলেনাথের নাম নিয়ে এগোচ্ছি, আশা করছি এনারা আমাদেরকে পৌঁছে দেবে মন্দির অবধি। দেখা যাক কি হয়। তো আমার যে খারাপ অভিজ্ঞতাটার কথা সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু। সেটা হচ্ছে আমার যে এখন যে ডুলি ভাইরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে প্রিপেইড কাউন্টার থেকে নেয়নি। হ্যাঁ, প্রিপেইড কাউন্টার থেকে যে ডুলি ভাইরা দিয়েছিল তারা একটু অসাধু ছিল, তারা প্রচণ্ড ড্রাঙ্ক করা ছিল। আমাদেরকে একটা চায়ের দোকানের সামনে বসিয়ে রেখে একজন ছিল ওখানে, বাকি 3 জন আর ফেরেইনি। তো ওখানে যে দাদা দেখাশোনা করে তিনি এতটাই ভালো ছিল, ওনার নামটা আমার মনে নেই, তবে উনি এতটাই ভালো ছিল যে উনি আমাদেরকে ওখানে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে আমাকে যে কী হয়েছে। তখন আমি ওনাকে সবটাও জানাই। তখন উনি আরও 4 জনকে কোথা থেকে ফোন টোন করে যারা আর কি এখন আমাকে উপরে আলটিমেট নিয়ে গেলেন, হ্যাঁ, তাদেরকে উনি ব্যবস্থা করে দিলেন এবং ওনার ফোন নাম্বারটা আমাকে দিলেন এবং বললেন যে কোনো সমস্যা হলে আমি যেন ওই নাম্বারে অবশ্যই ওনাকে ফোন করি। তো এই ছিল আমার অভিজ্ঞতা। তাই আমি প্রথম থেকেই বলছি যে যদি কোনো হেঁটে যাওয়া তো একেবারেই খুবই ভালো কথা, যারা একেবারে পারবে না, যারা ডুলি টুলি নেবে, পার্চিটা কিন্তু মাস্ট, সেটা অবশ্যই নিজের কাছে রাখতে হবে। কোনো কিছুর বিনিময়ে কিন্তু পার্চিটা দেওয়া যাবে না। আর এই যে কথায় কথায় আমরা চলে আসলাম হচ্ছে জঙ্গল চাটিতে। এখানে অনেকই খাওয়ার দোকান আছে, সেখান থেকে হালকা কিছু খাবার দাবার খেলাম। আর হচ্ছে যারা ডুলি ভাইয়েরা ছিল তারাও লাঞ্চ করলো। তো তারপরেও আমরা যাওয়া শুরু করলাম। আর এখানকার রাস্তাও একদমই ভালো নয়, কোথাও কোথাও ভালো আর ম্যাক্সিমামটাই বেশ খারাপ রাস্তা। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখনো পর্যন্ত বাবা হাতে এখনো অবধি তো রাস্তা ভালোই খারাপ ভাই। এই যে রাস্তায় উঠে ওখান থেকে গিয়ে আবার ওখানে, বাপরে কতক্ষণ উঠবো কে জানে। রাস্তার অবস্থা ভালোই খারাপ, তবে নেক্সট 2025-এ যখন যাওয়া হবে তখন হয়তো এতটা খারাপ নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। হ্যাঁ, তবে কাজ চলছে, জায়গায় জায়গায় কাজ চলছিল রাস্তায়। আর রাস্তার দৃশ্য তো একদম নিজে চোখে না দেখলে সেটা বর্ণনায় কতটা বোঝানো যাবে আমি জানি না, সেটা তো একদমই আলাদা বিষয়। তবে ওই হেলিকপ্টার যখন ওপর থেকে যাচ্ছে সেটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্বিং, কারণ আমরা তো হেলিকপ্টারের টিকিট পাইনি। তো যারা হেলিকপ্টারের টিকিট পায়নি বা যারা হেঁটে যাচ্ছেন তাদের জন্য ওই আওয়াজটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্বিং। আমার আর্যবাবু তো ভীষণ রেগে যাচ্ছিলো যে কেন আমরা হেলিকপ্টারে না গেলাম না, ও তো আর বোঝে না যে টিকিট পাইনি আমরা, তাই যাইনি। আচ্ছা চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো।
এই যে পাশ দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে বিপুল বেগে। বাবা হাতটা সরাও, এখানে কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে, আশা করা যায় পরবর্তীতে আরো এই দুর্গম রাস্তা সুগম হবে। রাস্তা দেখো, বাবা নড়িস না নড়িস না নড়িস না, ডান্স নেমে করো বাবা, এটার উপর ডান্স করলে আঙ্কেলদের অসুবিধা হবে। এটা জাস্ট একটা পুল করে দেওয়া আছে, এই রাস্তাটা ভীষণই কঠিন। হাতটা সরাও না। হ্যাঁ বলো। এই তো রাস্তার অবস্থা। এখন আমি বড়ের লিঞ্চলির তরফে আছি, বড়ের লিঞ্চলির দিকেই আছি। আর এই যে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কোথাওই ভালো নয়, কয়েকটা জায়গায় শুধু ভালো। ওয়েদার একটু মনে হচ্ছিল খারাপ হয়েছিল, কিন্তু আবার রোদ উঠেছে, আবার শান্তি। এখন বাজে হচ্ছে 3:30, এখন বাজে 3:30, আর হঠাৎ করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে সূর্যদেব বিদায় নিয়ে নিল। এবার চারদিকটা পুরো ঠান্ডা একেবারে, বাপরে বাপ, এখন তো হালকা হালকা ঠান্ডা ভালোই পড়ে যাচ্ছে। কতক্ষণে পৌঁছাবো এখনও জানি না। দুলিতেও আমি এখনও বারেলিঞ্চলি পার করেছি, বেস ক্যাম্পে এখনও পৌঁছাতে পারিনি, তো জানি না এখনও কতক্ষণে পৌঁছাবো। যাত্রা হচ্ছে বেশ টাফ, এখনও ওইখানটাতে পৌঁছাতে হবে, উপরটাতে। এখন আমরা পরের পাড়াওয়ের দিকে যাচ্ছি, কিছুটা হাঁটলাম। এই ডুলি ভাইদের একটু অসুবিধা হয়, আমি বললাম যে ঠিক আছে আর্যকে তোমরা নিয়ে চলো আর আমি কিছুটা হাঁটি। তো কিছুটা হাঁটলাম, আবার বসে পড়েছি, আর পারছি না হাঁটতে। ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বেশ ঠান্ডা হচ্ছে। এখানে তো বলছে কেদারনাথ যেতে আর মোটামুটি 2.5 কিলোমিটার বাকি আছে। চলো এই 2.5 কিলোমিটার কতক্ষণে পেরোবে কে জানে। চল দেখতে, জয় শ্রী কেদার। এই হচ্ছে বেস ক্যাম্প, মানে এইখানটাতে নামাবে আমাদেরকে, আরেকটু এগিয়ে গিয়ে ডুলি স্ট্যান্ড রয়েছে, সেইখানটাতে আমাদের নামাবে এবং সেখান থেকেও বেশ অনেকটাই হেঁটে যেতে হবে। আর সেখানেই তোমাদেরকে যে ডুলি ভাইদের জল পানি বলে, মানে তুমি ওনাদেরকে লাঞ্চ করালেও তোমাদেরকে আলাদা করে পরে আবার টাকা দিতে হবে। তো আমার মোটামুটি সবটা মিলিয়ে শুধু উঠতে আমার মোটামুটি 11,200 টাকা মতো খরচ হয়েছিল, মানে ওনাদেরকে জল পানি দেওয়ার পরেও এটা হয়েছে আর কি। এই যে গেট পাওয়া গেল, চলো দেখা যাক কোথায় আমাদেরকে নামায়। এই যে গেটটা, এটা পার করি, এই যে দেখতে পাচ্ছ চারপাশে ডুলি রাখা আছে, খালি ডুলি যাচ্ছে, এটাই ডুলি স্ট্যান্ড, মানে একেবারে শেষ মুহূর্তে গিয়ে নামাবে। আর তারপরে আমরা ওখানে ওয়েট করব, আর যে ওর বাবাও উঠে পড়েছে, তো সেখান থেকে আমরা আবার এগোবো। আমাদের অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, মন্দির এখনো অবধি দেখিনি, এইটুকু হেঁটেই যেতে হবে জল দেখে। বাবা চলো, হেলিপ্যাডের আগে নামিয়ে দিয়েছে, বেস ক্যাম্পের একটু পরেই নামিয়ে দিয়েছে আমাদেরকে। এটা হচ্ছে হেলিপ্যাড। এখনো পর্যন্ত মন্দিরের দর্শন পাইনি আমি, জানি না কখন পাবো, অনেকটা আগে নামিয়ে দিল। ছেলেটাকে নিয়ে যাওয়াটাই সমস্যা এখান থেকে। চলো বাবা কোথায় কে জানে, এখনো পর্যন্ত দর্শন পাইনি। চারপাশে এরকম দোকান টোকান আছে, এখনো পর্যন্ত বাবার দর্শন পাইনি।
আর কত পরে বাবা দর্শন দেবে বাবাই জানে। মনে হচ্ছে চলেই এসেছি। ওমটা দেখতে পাচ্ছি আমি, তাও অনেকটা দূর এখান থেকে। এখানে একটা কথা বলি, কেদারনাথের ওপরে কিন্তু সব জিনিসই একটু কস্টলি। এটা স্বাভাবিক, কারণ ওনারা নিচ থেকে সেটাকে ওপরে নিয়ে যান। যেমন আমি একটা জলের বোতল কিনেছিলাম, যেটা নিচে 20 টাকা মতো দাম, আর ওপরে সেটার দাম হচ্ছে কোথাও 80 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 100 টাকা অবধি আছে, ঠিক আছে। আর মন্দিরের সামনে আমি যেই সময় গিয়েছিলাম, মানে অক্টোবর মাসে, তখন কিন্তু রুম বেশ অ্যাভেলেবেল ছিল। তো তোমরা যারা অল্প জনের টিম যাচ্ছ বা বেশি জনের টিম যাচ্ছ, ওখানে গিয়েও কিন্তু খুব ভালোভাবে হোটেল পেয়ে যাবে, মানে হোটেল আর কি। টেন্টের কথা আমি বলছি না, কারণ টেন্টের অভিজ্ঞতা আমার নেই। টেন্টও ওখানে মোটামুটি 500 টাকা থেকে শুরু হয়ে যায়। তবে এই যে ছোটো ছোটো টেন্টগুলো, একটা টেন্ট আমরা দেখেছিলাম যেটা কিনা ভেতরটা ভীষণভাবে স্যাঁতস্যাঁতে ছিল, মানে সেটা থাকার যোগ্য বিশেষ করে ফ্যামিলি নিয়ে ছিল না। আবার একটা টেন্টও দেখেছিলাম যেটার মধ্যে রুম হিটার রয়েছে, সেই তো সব রকমেরই আছে, সেটার মোটামুটি 1500 টাকা মতো ছিল। তো সব কিছু একটা ভিডিওতে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ওই ভিডিওগুলো আমি এর মধ্যে ইনক্লুড করিনি। তো যেটা বলছি যে ওপরটাতে মোটামুটি হোটেল পাওয়া যায়, ওই তোমার ধরো 1000 টাকা পার হেডে পাওয়া যায়। তো এই কথায় কথায় আমরা চলে আসলাম হচ্ছে বাবার দরবারে সন্ধ্যা আরতি দর্শন করতে। প্রচণ্ড ভিড় ছিল তখনও। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু এবার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আশা করছি সকলে এখন সন্ধ্যা আরতি হবে আর একটু পরেই শুরু হবে। আমি আর আর্য চলে এসেছি। ওর বাবা আবার সকলকে আনতে গেছে, জানি না সকলে দেখতে পাবে কিনা আরতি। এই সুযোগটা ছাড়িনি। একটা স্বপ্ন পূরণ হলো। কেদারনাথ দাঁড়া আমার কাছে টাকা সামনে তাকাও না বাবা, একটু সামনে দেখো, কি দেখতে এসছো সেটা দেখো না। সন্ধ্যা আরতি শেষে এবার বাবার দর্শন করার পালা। বাবার রাজবেশ দর্শন হয় সন্ধেবেলায়। সত্যি কথা বলতে কি, বাবার দর্শন করা সত্যি অতটা সহজ কথা নয়, ভীষণ কষ্টসাধ্য। কিন্তু যখন আলটিমেট দর্শনটা তোমার হয়, সেই ফিলিংসটা ব্যক্ত করার মতো ভাষা আমার মুখে অন্তত নেই। মানে রীতিমতো আমার বেরিয়ে চোখে জল চলে এসেছিলো, এত মানে নৈসর্গিক সেই ফিলিংসটা। তবে আমরা যেই সময় গিয়েছিলাম, মানে অক্টোবর মাসে, তখনও কিন্তু বেশ ভিড় ছিল। তো এবার আমরা চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ, তো এবার আমরা ভীষণভাবে টায়ার্ড, এবার আমরা হোটেলে ফিরবো। আর আর্যবাবু আরও বেশি টায়ার্ড, কারণ সারাদিনে তেমনভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, অনেকটা হাঁটতেও হয়েছে, যদিও ডুলিতে এসছে তবুও অনেকটা হাঁটতে হয়েছে। তো আমরা এখন ওখানে হোটেলে গিয়ে বিশ্রাম নেব। আবার দেখা হবে কালকে সকালের পুজোর সময়।
আর এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল সকাল বলবো না কারণ এত বিয়েতে আমরা অত সকালে যেতে পারিনি। আমরা ওই মোটামুটি সকাল তখন 6:30টার সময় গিয়ে লাইনে দাঁড়িয়েছি পুজোতে। তো কারণ আমি আগে অনেকের ভিডিও দেখেছি এবং অনেকের কাছে শুনেছিলাম যে অনেকে মোটামুটি ভোর 2:30-3টের সময়ও গিয়ে লাইন দেয়। সত্যি কথা বলতে আমরা অতটা পারিনি, আমরা 6:30টার সময় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর 6:30টায় লাইন দিয়েছি, পুজো সম্পন্ন হয়ে উঠতে উঠতে আমাদের মোটামুটি 11:30টা বেজে গিয়েছিল। সকালে আর্য আসেনি কারণ আগের দিন রাত্রিবেলা যখন আমরা দর্শনে গিয়েছিলাম তখনই এতটা ভিড় ছিল, তো ওকে এই জন্য আনা হয়নি সকালবেলায়। যে আমরা বাবার দর্শন করে আবার পুজো দিয়ে এবার আমরা বাইরে বেরোলাম, তখন বাজে প্রায় 11:30। এইবার আমি তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। ভীমশিলাকে নমস্কার করলাম, চলো তাহলে দেখতে থাকো। যাচ্ছি ভীমশিলার দিকে। জল তুলে এই যে ভীমশিলা। वहाँ पर इतनी ऊंचाई तक पानी नहीं गया था ना। আগে তপ্তকুণ্ড ছিল, এখন बाबा जूता पहन के जाओ, बोतल पा देना बाबा, जूता पहन के नहीं जा सकते ना। भाई ये क्या वो अखंड जोत है जो जलते रहते हैं? चिल्लाচ্ছিস কেন? এখানে আগে তপ্তকুণ্ড ছিল, তো এই ঝড় বৃষ্টিতে আর কি শেষ হয়ে গেছে। আর এই যে মার ঘর, এখন বেরিয়ে যাওয়ার খুব তাড়া, নাহলে জুতোটা খুলে ঢুকতাম। চল আয় আয় আয়। তো চলো, এই দর্শন হলো, চারপাশটা ঘুরে দেখা হলো, পুজো দেওয়া হলো, সব কিছু শেষে এবার আমাদের নিচে নেমে যাওয়ার পালা। তো আমাদের খুব তাড়াহুড়োই ছিল কারণ আমাদের নামতে নামতেও অনেকটা মানে নামা শুরু করতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় তখন বেজে গিয়েছিল 12:30 মতো। আবার আমাদের অনেকটা পথ নিচে নামতেও হবে। তো আমরা এইবারে 2টো ডুলি করেছিলাম। এবারে আর্যর বাবাও একটু মানে অসুস্থ হয়ে গিয়েছিল বা টায়ার্ড হয়ে গিয়েছিল আর কি, ওরও একটু জ্বর চলে এসেছিলো, ওই জন্য ওর জন্য একটা ডুলি নিয়েছিল। ওর ডুলিতে নিয়েছিল 10,000 টাকা, আর আমাদের ডুলিটা যেহেতু ডাবল ডুলি ছিল, এইবার আমাদের ডুলিটা নিয়েছিল 15,000 টাকা। এবং সব মিলিয়ে মানে আমার ডুলির বকশিস নিয়েছিল ওনারা মানে আলাদা করে 600 টাকা, আর ওর বাবার ডুলিতেও বকশিস নিয়েছিল, যেহেতু 4 জন বের করে ওনারা নিয়েছিল 500 টাকা। তো এই হচ্ছে আমাদের ডুলির খরচ। আর আমরা মোটামুটি 6টা নাগাদ আরও আগে নেমেছিলাম। আমরা ওই গৌরীকুণ্ডে একটু বাড়ির লোকেদের জন্য ওয়েট করছিলাম, তারপরে ভাবলাম যে না, এতটা ওয়েট করা যাবে না, কারণ ওনারা আসতে আরও অনেক দেরি হবে। তো সেখান থেকে আমরা শাটল নিয়ে নিলাম গৌরীকুণ্ডের থেকে। তো নিয়ে মোটামুটি ওই 6টা নাগাদ আমরা ওখান থেকে রওনা দিলাম আবার সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, শাটল কিন্তু ওই রাতের 11টা অবধি চলে, তারপরেও চলে, কিন্তু তখন আর 50 টাকাটা ফেয়ার থাকে না, তখন ওই বুক করে আসতে হয়, তখন একটু বেশি হয়ে যায়। আর এই যে দেখো, কথায় কথায় আমাদের সীতাপুরের হোটেলে আমরা চলে এসেছি। আর এই যে হচ্ছে আমাদের হোটেলটার নাম ছিল হোটেল জেবি প্যালেস। হোটেলটা ভীষণ সুন্দর ছিল, বাইরের লুকটা তো অসাধারণ, যেরকম একটা প্যালেস হয় আর কি। আর ভেতরটাও ভালো ছিল, একটু সাদামাটাই ছিল ভেতরটা।
তো চলো, আমরা ভীষণভাবে তখন টায়ার্ড হয়ে পড়েছি, আর ভেতরের ভিডিওটা দেখানোর মতো মানে পরিস্থিতি ছিল না। আর আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে এরপরে মানে 2025-এ যখন আবার যাত্রা শুরু হবে, চারধাম যাত্রা, তার আগে একটা আমি ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটাতে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি এই চারধাম যাত্রা সবটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে যারা কোনো ট্রাভেল এজেন্টের সাথে যদি নাও যাও, তাও কিভাবে তোমরা উইদাউট এনি হেডেক পৌঁছাতে পারবে। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেকটাই লাভবান হবে। তাহলে চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।